ত্রয়ী গুটি গুটি পায়ে এগিয়ে দাঁড়ালো বারান্দায়, নরম কণ্ঠে শুধালো, বলবেন কিছু? শীর্ষ বৃষ্টির দিকে ইশারা করলো, পকেটে হাত গুজে রেখেই বলল, বাহিরে হাত বাড়িয়ে দে, বৃষ্টিটা ছুঁয়ে দিক তোকে, প্রাণ খুলে ভালোবেসে অনুভব কর বৃষ্টিকে। ত্রয়ী বাইরে হাত বাড়াবে না করেও বাড়িয়েই দিল। মুহূর্তেই বৃষ্টির ছোট ছোট পানির বিন্দুরা ছুঁয়ে দিতে শুরু করলো তার হাতকে। ত্রয়ীর সম্পূর্ণ দেহভাগ কেমন শিরশিরিয়ে উঠল। অজানা সতেজ একটি অনুভূতি গ্রাস করে নিল তার হৃদয়কে। মেয়েটা পরম আবেশে চোখ বন্ধ করে নিল, উপভোগ করতে শুরু করলো বৃষ্টিকে। শীর্ষ তাকালো ত্রয়ীর স্নিগ্ধ মুখশ্রীর পানি, কেমন ঘোর লেগে যাচ্ছে তার। নিজের স্থান পরিবর্তন করলো শীর্ষ, নিঃশব্দে এসে দাঁড়ালো ত্রয়ীর পিছনে, কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, তাই না? ত্রয়ী চোখ বন্ধ রেখেই আনমনে জবাব দিল, জানিস তো, আজকের আবহাওয়াটা আমাকে একটা কাজের জোর তাগিদ দিচ্ছে। ত্রয়ী নিজের চোখ দুটো খুলল, মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি কাজের? শীর্ষ আলতো হাসলো, 2 কদম এগিয়ে ঘনিষ্ঠ হলো ত্রয়ীর সাথে, ফিসফিসিয়ে বলল, বিয়ের। ত্রয়ী পিছন ঘুরল, চোখে চোখ রাখলো শীর্ষের, পলক ছাপতেই বলল, তো করে ফেলুন না বিয়ে, আন্টিকে বলুন মেয়ে খুঁজতে। এমনিতেও এখন আপনার বিয়েটা করে ফেলা উচিত, বয়স তো আর কম হলো না। এটুকু থামলো মেয়েটা, মনে মনে আবার বলল, হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করে ফেল না বিয়েটা, তুই বিয়ে করলেই বাঁচি আমি, অন্তত সকাল বিকালে কফি বানানোর হাত থেকে তো বাঁচবো। শালা দোহালা মুলা কোথাকার, সারাক্ষণ শুধু কফি আর কফি, এভাবে চলতে থাকলে তোকে একদিন আমি এই কফির মধ্যেই চুবিয়ে মারবো। শীর্ষ চোখে হাসলো, দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, ঠিকই বলেছিস, বয়স বেড়ে যাচ্ছে, এখন আমার বিয়েটা করা উচিত। হ্যাঁ করে ফেলুন, আন্টি আঙ্কেলকে আজই বলুন মেয়ে দেখতে। তাদেরকে আর মেয়ে দেখতে বলতে হবে না, মেয়ে তো আমার। এইটুকু বলেই ঠোঁট কামড়ে হাসলো শীর্ষ। সম্মুখ পানি পা বাড়িয়ে ত্রয়ী আর তার সাথে মধ্যে থাকা স্বল্প দূরত্বটুকু গুছিয়ে নিল। শীর্ষকে এত নিকটে আসতে দেখে হকচকিয়ে উঠল মেয়েটা, দ্রুত পা চালিয়ে 2 কদম পিছিয়ে সরে গেল সে। শীর্ষ ওষ্ঠ বাঁকালো, ফের সম্মুখে পানি পা চালিয়ে দ্রুত ঘোচালো। ত্রয়ীরও ফের পেছনের দিকে সরে গেল, তবে একটু পিছিয়ে যেতেই সে খেয়াল করলো তার আর পিছনে যাওয়ার মতো জায়গা অবশিষ্টই নেই। শীর্ষের ওষ্ঠের হাসি আরও চওড়া হলো, পা তুলে ত্রয়ীর দিকে 1 কদম এগিয়ে এলো সে। ঘাবড়ে গেল মেয়েটা, এই লোক তার দিকে এভাবে এগোচ্ছে কেন? সেদিন হুট করেই তাকে বিয়ে করার কথা বলেছিল, আজ আবার আবহাওয়ার দোহাই দিয়ে বিয়ের কথা বলছে। লোকটার মতিগতি তো তেমন ভালো ঠেকছে না। এই লোক তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা চিন্তা করছে না তো? আবার তাকে একা কক্ষে ডেকে তার দিকে এগিয়ে আসছে। ওষ্ঠে কেমন শয়তানি হাসিও ধারণ করেছে। ওই ভ্যাম্পায়ার ধর্মী ছবিগুলোতে ভ্যাম্পায়ারগুলো যেমন হাসে ঠিক তেমন। ত্রয়ীর চোখ দুটো বড় বড় হয়ে গেল, স্মরণে এলো সেই দিনের কথা। লোকটা তো সেই দিন তার গলায় ভ্যাম্পায়ার সিল নামে কামড় দেওয়ার কথা বলেছিল। সেদিন তো কোনো মতে সে পালিয়ে বেঁচেছিল, তবে কি আজ আবার তার গলায় ভ্যাম্পায়ার সিল বসাতে চাইছে শীর্ষ? ত্রয়ী ঢোক গেল, ভয়ে তার ছোটোখাটো দেহটা একদম মিশিয়ে নিল বিয়ে বারান্দায় গ্রিলের সাথে। শীর্ষ আর একটু এগিয়ে গেল তার দিকে, হৃদযন্ত্রের ক্রিয়া বাড়ল ত্রয়ীর, এলোমেলো দৃষ্টি ফেলল শুধালো, এ কি, আপনি আমার দিকে এভাবে কেন এগোচ্ছেন? শীর্ষ ওষ্ঠে শয়তানি হাসি বহাল রেখে আর 1 পা এগোলো, এরপর হুট করেই ঘুরে গেল ত্রয়ীর দিকে পিঠটা দিয়ে বলল, পিঠটা চুলকাচ্ছে ভীষণ, একটু চুলকে দে তো। ত্রয়ী চমকালো, ভরকালো। এই লোক এতক্ষণ পিঠ চুলকানোর জন্য তার দিকে এগোচ্ছিল, আর সে কিনা কি ভেবে বসেছিল। অবশ্য এই লোকের পিঠ চুলকানোর জন্য তার দিকে এতটা এগোনোর কি দরকার ছিল? দূরে দাঁড়িয়ে বললেই তো হতো। যত সব নাটক, শুধু শুধু তাকে এত ভয় দেখালো। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর। তখনই আবার শীর্ষ বলে উঠল, কি হলো, পিঠটা চুলকে দে। ত্রয়ী নাক মুখ কুচকে শীর্ষের পিঠে হাত রাখলো, ধীরে ধীরে চুলকাতে শুরু করলো পুরো পিঠ। শীর্ষ মৃদুভাবে পিঠ ঝাঁকালো, অতপর বলল, আর একটু উঁচুতে, না না আর একটু নিচে। ইস কি আরামছে লাগছে, এই জোরে জোরে চুলকে দে, আরো জোরে জোরে। ত্রয়ী দাঁতে দাঁত পিষল, বিড়বিড়িয়ে বলল, অভদ্র শয়তান পুরুষ মানুষ কোথাকার। অনেকটা ক্রোধের বশে মেয়েটা জোরে জোরে চুলকাতে শুরু করলো শীর্ষের পিঠ। সাথে সাথেই লাফিয়ে উঠলো বেচারা, চেঁচিয়ে বলল, বালের বস্তা, পিঠ খামচাচ্ছিস কেন? আপনি তো বললেন জোরে জোরে চুলকে দিতে। তাই বলে খামছাবি তুই?
রাক্ষসী একটা। ত্রয়ী পলক ছটকালো, নিরীহ মুখ করেই বলল, আচ্ছা আর যাবো না, এবার আস্তে আস্তে চুলকে দিব, দেখি পিঠটা পাতুন তো আপনার। শীর্ষ আর পিঠ পাতলই না, কক্ষের ভিতরের দিকে পা চালাতে চালাতে বলল, থাক, তোকে আর আমার চুলকে দিতে হবে না, ভেতরে আয়। ত্রয়ী ভেঙচি কাটল, শীর্ষের পিছু পিছুই বারান্দা ছেড়ে এলো ভেতরে। শীর্ষ বিছানার পাশ থেকে তার মোবাইলটা তুলে বাড়িয়ে দিল তার দিকে, থমথমে কণ্ঠেই বলল। ত্রয়ী মোবাইলটা ধরলই না, মিনমিনি কণ্ঠে বলল, ঢং অনেক করেছিস, এবার মোবাইলটা নিয়ে উদ্ধার কর আমাকে। শীর্ষের চোখ মুখ শক্ত হয়ে উঠল, তাতে দাঁত পিষে এসে বলল, আমার মোবাইল লাগবে না, এটা বরং আপনার কাছে রেখে দিন। থাপড়ে তোর কল লাল করে দেওয়ার আগেই মোবাইল নে। ত্রয়ী তবুও মোবাইলটা নিলই না। এবারেই তাকে ধমকে উঠল শীর্ষ, হুঙ্কার ছেড়ে বলল, তুই কিন্তু আমায় চিনিস না বালির বস্তা, আমার কথার অবদ্ধ হলে আমি ঠিক কি কি করতে পারি সে সম্পর্কে তোর কোনো ধারণাও নেই। এই পর্যায়ে ত্রয়ী কিছুটা ভীত হলো। শীর্ষকে খুব ভালোভাবে এখনো অবধি চিনে উঠতে না পারলেও কমও তো চিনেনি। লোকটার কর্মকাণ্ড সম্পর্কে একটু হলেও ধারণা রয়েছে তার। মেয়েটা এবার আর শীর্ষের মুখের ওপরে না বলতে পারল না, হাত বাড়িয়ে মোবাইলটা নিল, মস্তক নত করে বলল, এখন তাহলে আসছি আমি। শীর্ষ আর বাধা দিল না মেয়েটাকে, গম্ভীর কণ্ঠে শুধু বলল, ভোরের আলো ফুটেছে। গত রাত্রে প্রায় সারা রাত ধরে বৃষ্টি ছিল, যা তরুণ আজ প্রকৃতি যেন একটু বেশি সতেজ এবং চনমনে রূপ ধারণ করেছে। আকাশের সূর্যটাও বেশ উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে তার ময়লা ধুয়ে গাঢ় সবুজ রং ধারণ করেছে। মেহের এই সকালের স্নিগ্ধতাকে গায়ে মেখেই হাঁটতে বেরিয়েছে। আলভির সাথে তার দেখা হয় না বেশ কয়েকটা দিন। ছেলেটার সাথে ওই অল্প কয়েকদিনের দেখা, সকল প্রয়োজনে অপ্রয়োজনে হুটহাট তাকে পাশে পাওয়াটা যেন অভ্যেসে পরিণত হয়েছিল তার। যদিও প্রথম প্রথম এই ব্যাপারগুলোতে ভীষণ বিরক্ত বোধ করত মেহের, তবে এখন সে ব্যাপারগুলোকেই মিস করছে। আচ্ছা, আলভি এই কয়েকদিন ধরেই আসছে না কেন? সে কি ভুলে গেছে তাকে? মনের মধ্যে রাজ্যের চিন্তা ভাবনা নিয়ে বাড়ির সামনের রাস্তা ধরে হাঁটছিল মেহের। হঠাৎ কেউ একজন পথ আগলে দাঁড়ালো তার। হক চুকিয়ে উঠল মেয়েটা, তৎক্ষণাৎ 2 কদম পিছনে সরে গেল সে। চোখ তুলে তাকাতেই দেখা পেল আলভির। অবাক হলো মেহের, এই লোক এতদিন পর এই সকালে এখানে কি করছে? মেহের চোখ বড় বড় করলো, কণ্ঠে কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালো, আপনি এখানে? আলভি আলতো হেসে জবাব দিল, এলাম একটু ঘুরতে। এত সকালে? হ্যাঁ, হঠাৎ সকালের সতেজটাকে একটু গায়ে মাখতে ইচ্ছে হলো, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক এনেছেন? আলভি মাথা ঝাঁকালো। মেহের একটু সময় নিল, ইতস্ত করে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? বেশ অনেক দিন আপনার দেখা পাইনি। কেন, আমাকে মিস করছিলেন বুঝি? মেহের অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না মানে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল আলভি। কোমল কণ্ঠে বলল, এ কয়দিন কাজ একটু ব্যস্ত ছিলাম, যে কারণে বাইরেও তেমন বেরোতে পারিনি, আর আপনিও আমাকে দেখেননি। ও, বাইকে ঘুরবেন এখন? হ্যাঁ, চলুন না, নীরব শহরটা ব্যস্ত হওয়ার আগেই আমরা একটু ঘুরে আসি, শান্ত শহরের নীরবতাকে উপভোগ করি। মেহের বিরক্তি করল না। ভোরের এই ক্ষণে তার শহর ঘোরা কেমন কখনো হয়নি, তাও এই সুযোগে শহরটা ঘোরা হবে। মেহের ওষ্ঠে হাসির রেখা ফুটিয়ে তুলল, মাথা ঝাঁকিয়ে বলল, চলুন। বেলা গড়িয়েছে কিছুটা, আকাশের সূর্যটা আরও উজ্জ্বল রূপে ধরা দিয়েছে প্রকৃতিতে। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় খান বাড়ির সবাই বাড়িতেই রয়েছে। ত্রয়ীরও আজ কলেজ না থাকায় ফাহমিদা বেগম এবং নুরিকে সাহায্য করার জন্য এসে ঢুকলো রান্নাঘরে। ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে শুধালো, আন্টি কি কি কাজ বাকি আছে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। ফাহমিদা বেগম থমথমে কণ্ঠে জবাব দিলেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বরং গিয়ে বিশ্রাম নাও। রিমার সাথে ত্রয়ীর ঝামেলা লেগেছিল যেদিন, সেদিন থেকেই ফাহমিদা বেগম কেমন যেন বদলে গিয়েছেন। আগে ত্রয়ীর সাথে মিষ্টি এবং কোমল স্বরে কথা বললেও এখন বলেন ভারী স্বরে। ত্রয়ী বুঝতে পারে সব, তবে বলতে পারে না কিছুই। এত কিছুর পরেও যে তাকে এই গৃহ থেকে বিতাড়িত করা হয়নি তাই অনেক। এখানে অবশ্য ফাহমিদা বেগমেরও দোষ নেই, সবাই তার নিজের সন্তানকে অধিক ভালোবাসবে, তার দোষ ত্রুটিকে ঠুনকোভাবে নেবে, এটাই কাম্য।
তার মা হলেও হয়তো তার সকল দোষ ত্রুটির ক্ষেত্রে এমনটাই করতেন, কিন্তু তার মা নেই, সাথে বাবাও নেই, কেউ নেই তার। তাই তো আজ এভাবে অন্যের বাড়ির আশ্রিতা হয়ে বেঁচে থাকতে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, এগিয়ে গেল নুরির দিকে। নুরি আলু কাটছিল। ত্রয়ী হাত বাড়িয়ে নুরির হাত থেকে ছুরিটা নিল, অতপর আলুগুলোকে নিজের দিকে নিতে নিতে বলল, তুমি অন্য কাজে যাও, আমি কাটাকাটি সব করে দিচ্ছি। আর কোনো কাম নাই আফা, এই কাটাকাটিই বাকি আছে শুধু, এটা আমিই করতে পারবো। আপনি বরং আম্মার কথা মতো গিয়ে বিশ্রাম করেন। ত্রয়ী মিষ্টি হেসে বলল, তাহলে তুমি গিয়ে বিশ্রাম করো, কাটাকাটির কাজটা আমিই করে দিচ্ছি। না না আপা, আপনি করবেন কেন, আমিই করছি। নুরি ত্রয়ীর হাতে ছুরিটা ধরল। এর মধ্যে পান্নাও দৌড়ে এলো রান্নাঘরে। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, ত্রয়ী আপু এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজেছি। ত্রয়ী ছুরিটা ছেড়ে দিল, ভ্রু কুচকিয়ে শুধালো, কেন খুঁজছিলে আমায়? পন্নার চোখ মুখ চকচকে হয়ে উঠল, উৎফুল্ল হয়ে এসে বলল, তোমাকে নাকি শীর্ষ ভাইয়া তার মোবাইলটা দিয়ে দিয়েছে, চলো না ওই মোবাইল দিয়ে আমরা কয়েকটা ছবি তুলি। ভাইয়ের মোবাইলে ছবি খুব সুন্দর আসে। কিন্তু আমি তো এখানে। এই বলতেই ফাহমিদা বেগম বলে উঠলেন, তোমাকে এখানে কিছু করতে হবে না, তুমি গিয়ে ওর ছবি তুলে দাও, যাও। ত্রয়ীর ইচ্ছে না থাকা সত্ত্বেও পান্নার সাথে এলো। বলা তো যায় না, এখানে যদি পন্নাকে সে কাজের জন্য না করে দিত তাহলে তার দোষী ধরা হতো। পন্না ত্রয়ীকে নিয়ে এলো বাড়ির সামনের বাগানে, একটি ফুল গাছের পাশে দাঁড় করিয়ে বলল, দাঁড়াও, আগে তোমার একটা ছবি তুলি। শিশু দাঁড়িয়েছিল তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। সেখান থেকে ত্রয়ী এবং পন্নাকে খেয়াল করে নিচে নেমে এলো, গম্ভীর কণ্ঠে শোধালো, তোরা কি করছিস সেখানে? শিশের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তার দিকে ফিরে তাকালো পন্না এবং ত্রয়ী। পন্না দৌড়ে গিয়ে ভাইয়ের নিকট তার হাতে মোবাইলটা গুজে দিয়ে বলল, তুমি ত্রয়ী আপুর কয়েকটা ছবি তুলে দাও তো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে আর কারোর কোনো মতামতের অপেক্ষাই করলো না পন্না, ছুট লাগালো গৃহের দিকে। শিশু তাকালো ত্রয়ীর পানে। মেয়েটা আজ একটি শুভ্র রঙা জামা পরেছে, আর সে যে ফুলের গাছটির নিকটে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কিছু শুভ্র রঙা ফুলই ফুটেছে। শিশির নিকট এই মুহূর্তে ত্রয়ীকে একটি সুন্দর পুষ্প ন্যায় মনে হচ্ছে। শুভ্র রঙা জামায় এই প্রকৃতির বুকে মেয়েটিকে কি স্নিগ্ধই না লাগছে। শিশির দৃষ্টিতে মুগ্ধতা হানা দিল, হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। বিড়বিড়িয়ে সে আওড়ালো, দিগন্ত বিস্তৃত সতেজ প্রকৃতির বুকে একটি সুন্দর সুস্নিগ্ধ পুষ্প তুমি। শীর্ষের অবস্থান দূরে হয় বাক্যটি ত্রয়ীর কান অবধি পৌঁছালোই না, তবে তাকে ঠোঁট নাড়াতে দেখলো ঠিকই। ত্রয়ী ভ্রু কুচকিয়ে শুধালো, কিছু বললেন? শীর্ষ মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর নিকটে। ভাবল আজ এই সময়ে মেয়েটিকে তার মনের কথা জানিয়ে দেওয়া উচিত। শীর্ষের হৃদয় আন্দোলিত হলো, কেমন ভীত ভীত লাগলো নিজেকে। কাউকে প্রেম প্রস্তাব দিতে গিয়েও যে ভীত অনুভব তো হয় জানাই ছিল না শীর্ষের। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো শীর্ষ, অতপর থেমে থেমে বলল, আমি তোকে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল ত্রয়ী। শীর্ষের ভারী নিঃশ্বাস, গোলাটি দৃষ্টি, চোখে মুখে হানা দেওয়া দুর্বলতা, কোনোটাই দৃষ্টি এড়ালো না মেয়েটার। চোখ বড় বড় করলো সে, কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালো, আপনি কি অসুস্থ শীর্ষ ভাই? না, কেন? ত্রয়ী যেন এবারে একটু উত্তেজিতই হয়ে উঠল, অস্থির হয়ে শুধালো, তাহলে আপনার চোখ মুখের অবস্থা এমন কেন? মনে হচ্ছে যেন দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। শীর্ষ হতভম্ব হয়ে গেল। তার অনুভূতির 12টা তো বাজিয়ে দিলই, সাথে তাকে কষ্টকাঠিন্য রোগীও বানিয়ে দিল। পৃথিবীতে আরও কত রোগ ছিল, সব বাদ দিয়ে মেয়েটাকে তার এটাই বলতে হলো। বেচারা ছিটকে দূরে সরে গেল, নাক মুখ কুচকে বলল, ছি, শেষ পর্যন্ত কিনা কোষ্ঠকাঠিন্য রোগী। ত্রয়ী মুখাবয়ব নিরহ করে ভাবভঙ্গি ফুটিয়ে তুলল, পলক ঝাপটে বলল, কোষ্ঠকাঠিন্য রোগী নয়, তবে চোখ মুখের অবস্থা দেখে অমনই মনে হচ্ছিল। শীর্ষের হতবাকতা বাড়ল। একটু আগেই তো সে ত্রয়ীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিল, অর্থাৎ তার মুখাবয়বে একটি প্রেমময় স্নিগ্ধ অভিব্যক্তি ফুটে ওঠার কথা। তা না উঠেছে কোষ্ঠকাঠিন্যের অভিব্যক্তি, নাকি তার ওই প্রেমময় স্নিগ্ধ অভিব্যক্তিকেই ত্রয়ী মনে হয়েছে কোষ্ঠকাঠিন্য। চোখ মুখ শক্ত হয়ে উঠল শীর্ষের, দাঁতে দাঁত পিষে বলল, আমার সামনে থেকে দূর হ বালের বস্তা। কেন? যা বলেছি তাই কর।
ধমকে উঠল শীর্ষ। ত্রয়ী অবাক হলো, মাত্রই তো লোকটা ঠিক ছিল, এর মধ্যে আবার রেগে গেল কেন? সে কোষ্ঠকাঠিন্যর কথা বলেছে বলে কি রেগে গেছে? কিন্তু সে তো শিশুকে সরাসরি কোষ্ঠকাঠিন্য রোগী বলেনি, বলেছে অমন লাগছে। এই লোকের মতিগতি বোঝাই দেয়, এই ভালো তো এই খারাপ। ত্রয়ীর মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, তবে তার আর সে দাঁড়ালো না ওই স্থানে। শীর্ষের দিকে এক পলক তাকিয়ে দ্রুত পা চালালো গৃহের দিকে। ঘড়ির কাঁটায় সকাল 9:30। ত্রয়ী কেবলই কলেজে এসে পৌঁছালো। গাড়ি থেকে নামতেই দেখা পেল কায়সারের। কলেজের গেটের সামনেই একটা বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে, সাথে তার জনা কয়েক তরুণও রয়েছে। তাদের সাথে কি নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। লোকটাকে দেখলেই বিরক্তিতে কপাল কুঁচকে এলো ত্রয়ীর। বাড়িতে আছে শীর্ষ আর বাইরে আছে এই লোক, দুটোই ভয়ঙ্কর শ্রেণী। প্রাণী জগতের শ্রেণী বিভাগে যদি মানুষের নিখুঁত শ্রেণী বিভাগ করা হতো, তবে এই দুই লোক নির্ঘাত ধারাবাহিকভাবে গুন্ডা, ভয়ঙ্কর এবং অভদ্র শ্রেণী বিভাগের আওতায় পড়ত। আর এই কায়সার নামক লোকটা তো আরও এক ধাপ বাড়িয়ে গায়ে পড়া শ্রেণী বিভাগের আওতায়ও পড়ত। ইদানিং লোকটা একটু বেশি গায়ে পড়ছে। ত্রয়ী কায়সারের মুখোমুখি হতে চাইল না। মুখোমুখি হইলেই দেখা যাবে লোকটা যেচে এসে তার সাথে কথা শুরু করেছে। মেয়েটা মাথায় ওড়না দিয়ে ঘোমটার মতো দিল, কায়সারের পাশ কাটিয়ে ঢুকতে শুরু করলো কলেজের ভেতরে। কিন্তু শেষ রক্ষা বোধহয় আর হলোই না। গেটের নিকট যেতেই কায়সার তাকে চিনে নিল, হাস্যোজ্জ্বল কণ্ঠে ডেকে উঠল, আরে ত্রয়ী যে, এতক্ষণে আসার সময় হলো তোমার? সেই কখন থেকে তোমার আসার অপেক্ষা করছি আমি। ত্রয়ী মনে মনে ভীষণ বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করল না। ভদ্রতা বজায় রাখতে সে নরম কণ্ঠে বলল, জি, কেন অপেক্ষা করছিলেন? কিছু বলবেন কি? আমার ছাতাটা কোথায়? ফেরত দিবে না? ছাতা? কায়সারের দেওয়া ছাতা তো ত্রয়ী রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছে। সেই ছাতা এখন ফেরত দিবে কোথা থেকে? আর এই লোক যে ছাতা দিয়েছে আবার তা ফেরত নিতেও চলে আসবে, সেদিন তাড়াহুড়োতে তা একবারও মাথায় আসেইনি ত্রয়ীর। মাথায় আসলে নিশ্চয়ই সেই ছাতাটা রিক্সাওয়ালাকে দিয়ে দিত না। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা, আমতা আমতা করে বলল, আসলে ছাতাটা। কণ্ঠে এইটুকু উচ্চারণ করতেই আগমন ঘটল শীর্ষের। থমথমে কণ্ঠে এসে ত্রয়ীকে শুধালো, এখানে কি করছিস তুই? ত্রয়ী কোনো জবাব দিবে তার পূর্বে কায়সার বলল, আমার সাথে কথা বলেছে? শীর্ষও তাতে দাঁত চাপলো। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে বলল, ক্লাসে যা। ত্রয়ী যেন সুযোগ পেল। এমনি রিক্সা চালককে ছাতা দিয়ে এখন সে বিপাকে। রিক্সা চালককে ছাতা দেওয়ার কথা জানতে পারলে কায়সার নিশ্চয় বিষয়টা ভালোভাবে নেবে না। হাজার হলেও লোকটা তাকে বিপদের সময় সাহায্য করেছে। সেই সাহায্যের বিনিময়ে তার হৃদয় ব্যথা দিতে দ্বিধাবোধ হলো ত্রয়ীর। শীর্ষের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। এরপরে চটজলদি ঢুকে গেল কলেজের ভিতরে। ত্রয়ী চলে যেতেই শীর্ষ তাকালো কায়সারের দিকে, চোখ মুখ কুঁচকে বলল, তুই তো দেখছি কুত্তর চেয়েও বেলাচ, নির্লজ্জ। এতবার বারণ করার সত্ত্বেও আবার এসেছিস ত্রয়ীর সাথে কথা বলতে। কায়সার দাঁত বের করে হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে জবাব দিল, তুই আর আমি এক নামের মাঝি তো, তাই। শীর্ষ থমথমে কণ্ঠেই বলল, ত্রয়ীকে আমি ভালোবাসি, ও আমার কলিজা লাগে, তাই আমি আসি। তুই আসবি জ্ঞান। ত্রয়ী আমারও কলিজা লাগে, শুধু কলিজা না, ফুসফুস, যকৃৎ, কিডনি সব লাগে, তাই আমিও আসতে পারি। তুই কিন্তু এবার বেশি করছিস। আরো বেশি করব, দেখি তুই কিভাবে আটকাস। কথাটা বলেই থামলো কায়সার। পরপর আবার তার সাথে থাকা তরুণদের ডেকে বলল, চল এখন আমরা, এটার সাথে এখানে কথা বাড়িয়ে আমাদের লাভ নেই, পার্টির কাজে যেতে হবে। কায়সার তার দলবল নিয়ে চলে গেল। কপালে ভাঁজ পড়ল শীর্ষের। এই কায়সারটা ইদানিং একটু বেশিই করছে। তাকে সাবধান করা হচ্ছে, মারা হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে দমানো যাচ্ছে না। না, এবার তাকে এমন কিছু করতে হবে যাতে শুধু কায়সার কেন, অন্য কোনো পুরুষও তার ত্রয়ীর ওপরে অধিকার বসানোর সুযোগ না পায়। বলো তো যায় না, আজ কায়সার ত্রয়ীর দিকে নজর দিয়েছে, কাল অন্য কেউ দেবে। সুন্দরী মেয়ে নিয়ে এই এক চালা। এই মেয়েকে এত সুন্দরী হতে কে বলেছে? একটু অসুন্দর হতেও পারতো। বিকেলে নরম আলোয় শীর্ষ, নয়ন, রবি আর আলভি একত্রিত হয়েছে শীর্ষদের অফিসের নিকটেই একটি টঙ্গের দোকানে। পড়াশোনা শেষে শীর্ষের ন্যায় আলভিও বাবার ব্যবসায় যোগদান করেছে। তাদের অফিস দুটি কাছাকাছি, মাত্র 5 মিনিটের পথ। তাই তো শীর্ষ ডাকলেই আলভি যে কোনো সময় চলে আসতে পারে, যেমন এখন এসেছে। ইতিমধ্যে 4 জন 4 কাপ চা ও হাতে নিয়েছে।
চা খেতে খেতে বিভিন্ন গল্প গুজবে মেতে উঠেছে নয়ন, রবি এবং আলভি। আর শিশু চুপচাপ কি যেন ভাবছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। আলভি ভ্রু কুঁচকাল, নিজেদের গল্প গুজবে বিরতি দিয়ে শুধালো, কিরে শীর্ষ, তুই কোনো কথা বলছিস না কেন? শিশু থমথমে কণ্ঠে জবাব দিল, নিজের জ্বালাই পাচ্ছি না, আবার তোদের সাথে কি কথা বলবো। নয়ন কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার আবার কি হয়েছে স্যার? আর বলিস না, কাইসারের বাচ্চাটা ত্রয়ীর পিছনে কুত্তার মতো পড়ে আছে। বলটা এত মারি, এত সাবধান করি, তারপরে ওর গায়ে লাগে না। শীর্ষের কথা শেষ হতে না হতেই মুখ খুলল রবি। এক প্রকার হৈ হৈ করেই বলল, মানে তোর বাপের মামাতো ভাইয়ের ওই মেয়েটা না? মেয়েটা সুন্দর আছে কিন্তু কাইসার। আলভি নিজের চা ফেলে রেখে তড়িঘড়ি করে মুখ চেপে ধরল রবির। শিশু ত্রয়ীকে নিয়ে যে কি পরিমাণ আক্রমণাত্মক তা সেদিন সে ক্লাবেই টের পেয়েছে। আর এখন এই ছেলে কিনা শীর্ষের সামনেই বলছে ত্রয়ী সুন্দর, নিশ্চয়ই মরার শখ হয়েছে তার। শীর্ষ এখন না একে মেরে এই টঙ্গের দোকানকে লটকিয়ে দেয়। তবে আলভি মুখ চেপে ধরলেও রবি দমল না। সে নিজের মুখ থেকে আলভির হাতটা ছিটকে দূরে সরিয়ে দিল, রাগ দেখিয়ে বলল, কথার মাঝখানে মুখ চেপে ধরা কোন ধরনের অসভ্য আলভি, সর দূরে সর। পরপর সে আবার তাকালো শীর্ষের দিকে, পুনরায় বলল, হ্যাঁ যা বলছিলাম, কাইসার কেন যে কোনো পুরুষের স্ত্রীর দিকে চোখ পড়াটা স্বাভাবিক। শীর্ষের অন্তর জ্বলে উঠল, তবে সে তা প্রকাশ করল না। তৎক্ষণাৎ বরং শীতল দৃষ্টিতে তাকালো রবির দিকে, শান্ত অথচ গম্ভীর কণ্ঠে শুধালো, তোর কি ওর উপর চোখ পড়েছে? এখনো পড়েনি, তবে পড়তে কতক্ষণ দূর, 4 দিন দেখলেই পড়ে যাবে বোধ হয়। নয়ন এবং আলভি ঠোক গেল। নয়ন একটু ঘেঁষে দাঁড়ালো আলভির দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই শেষ, এবার রবি স্যারের জীবন, যৌবন, ভবিষ্যৎ কোনটা নিয়ে টানাটানি বাঁধে আল্লাহ জানে। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রবির দিকে, অতপর গলা উঁচিয়ে বলল, নয়ন, আগামীকাল থেকে 1 সপ্তাহ রবি সব কাজ তো নিজেরই, সাথে অফিসের আরো 4 জনের কাজ দিবে ওকে। কাজ করতে করতে রাত করিয়ে দিন চলে এলেও কাজ কমাবি না। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না শীর্ষ। চায়ের কাপটা রেখে হনহন করে বেরিয়ে গেল দোকান থেকে। মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। ত্রয়ীকে যেভাবেই হোক তার করে নিতেই হবে, এভাবে আর ফেলে রাখা যাবেই না। রবি হতবাক হয়ে পড়ল শীর্ষের কর্মকাণ্ডে। সে আবার কি করলো যে শীর্ষ তাকে এত বড় একটা শাস্তি দিল? নতুন নতুন চাকরি পেয়েছে সে, এই মুহূর্তে একজনের কাজ করতেই সে হিমশিম খেয়ে যেতে হয়, সেখানে 4 জনের কাজ কিভাবে করবে? রবি কণ্ঠ বাড়ালো, হড়বড় করে বলল, হঠাৎ চাইতলি কেন? আমি আবার কি করলাম? 4 জনের কাজ আমাকে একাকেই করতে হবে কেন? রবির কথায় তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি, তার কাঁধে হাত রেখে বলল, 4 জনের কাজ দিয়েছি তো কমই দিয়েছে। আমি তো ভেবেছিলাম তোকে মেরে এই টঙ্গের দোকানেই লটকে দিবে। কেন? তুই যে জায়গায় নজর দেওয়ার কথা বলেছিস ওটা শীর্ষের কলিজা লাগে। মানে? আলভি আর নয়ন কায়সারের সাথে ঘটা সেই দিনের ঘটনাটা খুলে বলল রবিকে। সবটা শুনিয়ে চোখ বড় বড় হয়ে গেল তার। একটা দিন ক্লাবে না আসায় এত কিছু মিস করলো সে। আর এই আলভি এবং নয়নও হয়েছে একটা বদমাইশ। সে না হয় সেদিন ক্লাবে যায়নি, তাই বলে ক্লাবে কি ঘটলো না ঘটলো তাকে জানাবে না? তাকে যদি আগে থেকেই পুরো ঘটনাটা জানাতো তাহলে নিশ্চয়ই শীর্ষের অভিমুখে এত বড় একটা ভুল সে করে বসতো না, আর শাস্তিও পেত না। রবি চোখ মুখ শক্ত করলো, কটমট করে বলল, এসব তোরা আমাকে আগে বলবি না? আগে বললেই কি আমি এত বড় ভুলটা করতাম? আলভি মুখ বাঁকিয়ে জবাব দিল, বলিনি তো কি হয়েছে, তোর মুখ তো চেপে ধরেছিলাম, কিন্তু তুই কি করলি? মুখ থেকে আমার হাত সরিয়ে দিয়ে কথাটা বলেই ফেললি। রবি তবু অগ্নিদৃষ্টিতে তাকালো আলভি এবং নয়নের দিকে, পরপর ছুট লাগালো শীর্ষ যেদিকে গিয়েছে। চেঁচিয়ে বলল, আমি স্ত্রী কেন কোনো মেয়ের দিকে তাকাবো না ভাই? সারাক্ষণ আইবুড়ো থাকবো তবু মাফ কর ভাই। 4 জনের কাজ উঠিয়ে নিয়ে আমার উপর থেকে। রাত্রি বেড়েছে, সেই সাথে বেড়েছে আধারের ঘনত্ব। শীর্ষ কেবলই সদর দরজা থেকে বাড়ির ভিতরে পা রাখলো, অতপর নিজ কক্ষে না গিয়ে পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের অভিমুখে। ত্রয়ী যে প্রতিদিন এই সময় রান্নাঘরে থাকে, সকল এঁটো বাসন ধুয়ে মুছে গুছিয়ে রাখে, তা এতদিনেই জানা হয়ে গেছে তার।
শীর্ষ রান্নাঘরের ভিতরে প্রবেশ করেই গম্ভীর কণ্ঠে শুধালো, কিরে কি করছিস? ত্রয়ী একটি থালা মুছতে মুছতে জবাব দিল, এই তো থালা বাসনগুলো পরিষ্কার করছি। কেন, কফি বানাতে হবে আপনার? না। ত্রয়ী অবাক হলো, যে সারাদিন কফি কফি করে হেরিয়ে মরে সে কিনা বলছে কফি বানাতে হবে না। আর এমনিও তো শীর্ষ প্রতিদিন এই সময় কফি চায়, প্রয়োজনে ত্রয়ীর ঘুম ভাঙিয়ে কফি চায়। মেয়েটা থালা মোছা রেখেই তাকালো শীর্ষের দিকে, অবাক কণ্ঠে শুধালো, কি বলেন আপনি? কফি বানাতে হবে না? জবাবে শীর্ষ কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ তার নজর গেল ত্রয়ীর গলার দিকে। ছোট ছোট 2-3টা লাল দাগ দেখা যাচ্ছে সেখানে। মেয়েটা ফর্সা হয় ওই লাল দাগগুলো আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে তার দৃশ্যপটে। হৃদস্পন্দন বাড়ল শীর্ষের। ওই লাল দাগগুলো যেন মেয়েটাকে আরও মোহনীয় করে তুলেছে। কেমন নেশা লাগছে তার। ইচ্ছে হচ্ছে এখনই ত্রয়ীকে ঠিসে ধরে গলায় লাল দাগগুলোর ওপর ঠুস ঠাস কতগুলো চুমু খেতে। ঢোক গিলল বেচারা। মেয়েটার ওপর থেকে এই মুহূর্তে চোখ সরানো দায় হয়ে পড়েছে শীর্ষের। তবু কণ্ঠে কেমন ভাঙ্গা সুর নিয়ে শুধালো, তোর গলা কি হয়েছে? ত্রয়ী গলায় হাত দিল, কপাল কুঁচকে বলল, মনে হয় মশা কামড় দিয়েছে। শীর্ষের চোখ মুখ কুঁচকে এলো, বিড়বিড়িয়ে বলল, আরে মশা আমার আগেই আমার অধিকারে ভাগ বসাতে চলে এসেছে। জি কিছু বললেন? শীর্ষ তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। একটু এগিয়ে হঠাৎ করে খপ করে ধরল ত্রয়ীর এক হাত, টেনে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার আত্মনিয়ন্ত্রণে আগুন লেগেছে, চল এখনই বিয়ে করে ফেলি। একটু এগিয়ে হঠাৎ করেই খপ করে ধরল ত্রয়ীর এক হাত, টেনে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, পাগল হতে যাব কেন, বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করতে যাচ্ছি, চল এখনই বিয়েটা করে ফেলি। ত্রয়ী বিস্ময়ে হতবাক হয়ে পড়ল। লোকটা কি বলল? এখনই বিয়ে করবে তাকে? মাথাটা তো খারাপ হয়ে গেছে এর, নাকি মজা করছে তার সাথে? কোনটা? শীর্ষের হাতের বাঁক থেকে নিজের হাতটা টেনে ছাড়িয়ে নিল ত্রয়ী। চোখে মুখে বিস্ময়ের ঝড় নিয়ে বলল, কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? শীর্ষ কপাল টান টান করলো, চোখে মুখে দৃঢ়তা নিয়ে বলল। কণ্ঠে তোলা ধ্বনিদয়ের সমাপ্তি ঘটিয়ে শীর্ষ আবারও ত্রয়ীর হাত ধরল। তার আঁখিদয়ে যেন মুহূর্তে ভর কালো এক রাস দৃঢ়তা, এক অদৃশ্য আকুতি। কিন্তু ত্রয়ী একবারও নিজের হাত ছাড়িয়ে নিল, দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আপনি আপনি আমার সাথে মজা করছেন তাই না? শীর্ষের দৃষ্টি তীক্ষ্ণ হলো, কণ্ঠে এক রাস গম্ভীরতা নিয়ে বলল, তোর সঙ্গে কি আমার মজার সম্পর্ক যে মজা করব? শীর্ষের কণ্ঠে উচ্চারিত শব্দগুলো যেন ত্রয়ীর হৃদয়ে ধাক্কা দিল। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। তবে কি শীর্ষ সত্যিই তাকে বিয়ে করতে চাইছে? তার এতক্ষণের কথাগুলো মজা ছিল না? ত্রয়ী স্বল্পক্ষণের জন্য না হয় ধরেও নিল শীর্ষ তার সাথে কোনো মজা করেনি। তার প্রতিটি বাক্য সত্যি ছিল, তবু তার পক্ষে শীর্ষকে বিয়ে করা সম্ভব নয়, কিছুতেই নয়। বাবা মা এবং দাদিকে হারানোর পরই নিজের রক্ত নিজের চাচারাই যখন ত্রয়ীকে বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েছিল, তাদের বাড়িতে ঠাঁই দেয়নি, তখন দয়া করে আব্দুর রাজ্জাক খানই তাকে আশ্রয় দিয়েছিলেন, নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন, নিজের সন্তানের মতো করে কলেজেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। রিমা মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করলেও বাড়ির বাকিরা আপন করে নিয়েছে তাকে। এই মানুষগুলোর অগোচরে তাদের আস্থা ভেঙে ত্রয়ী কিছুতেই শীর্ষের সাথে কোনো ধরনের সম্পর্ক জড়াতে যাবে না। আর যাই হোক, এই মানুষগুলোর সাথে সে বেইমানি করতেই পারবে না। তাছাড়া ত্রয়ী এতিম, চালচল্যহীন একটি মেয়ে। তার মতো একটি মেয়ের হয়তো কোনো ভালো পরিবারে বিয়ে করে তাদের ঘরে তুলতে চাইবে না। সেখানে শীর্ষেদের পরিবার বেশ ধনী এবং সমাজে মর্যাদা সম্পন্ন। তারা নিশ্চয়ই ত্রয়ীকে এবাড়ির বউ হিসেবে মেনে নিতে চাইবে না। কাউকে আশ্রয় দেওয়া আর বাড়ির বউ করা সমান নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটি, কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি মজা করছেন, তবে সত্য মিথ্যা যাই হয়ে যাক না কেন, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। শীর্ষ থমকালো, সূক্ষ্ম চিনচিন ব্যথায় আভাস পেল বক্ষ অন্তরে। নিজ প্রেয়সীর কণ্ঠ থেকে প্রত্যাখ্যানযুক্ত বাক্য শোনা নিশ্চয়ই কোনো পুরুষের জন্য সুখকর নয়। শীর্ষের অন্তঃস্থল ভারী হলো, ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন, আমি কোন দিক থেকে খারাপ? শীর্ষকে ত্রয়ী ভয় পায় তা ঠিক, তবে এর মানে এই নয় যে লোকটা খারাপ কিংবা তাকে সে ঘৃণা করে।
বরং মাঝে মাঝে শীর্ষের কিছু কথা কিছু ব্যবহার ত্রয়ীর হৃদয় তার জন্য অনুভূতি জোগাতে বাধ্য করে। তবে সেই অনুভূতি জাগ্রত হওয়ার সাথে সাথে ত্রয়ীও নিজেকে রুখে দেয় এই ভেবে যে সে একজন সামান্য আশ্রিতা আর শীর্ষ এবারের সত্ত্বাধিকারী। তার সাথে শীর্ষের কোনোভাবেই কিছু সম্ভব নয়।